করে কবে এসেছিল? 2022 জেনারেলে এসেছিল, ঠিক আছে? 2022 জেনারেলে এসেছিল, অফলাইন পরীক্ষা হয়েছিল। 22 নম্বর অঙ্কটা বলছে সঞ্জীব অ্যান ইন্ডিয়ান সিটিজেন, দেখিস তো কোশ্চেনে বলেছে ইন্ডিয়ান সিটিজেন লেফট ইন্ডিয়া, ভারত ছেড়েছে কেন? অন অ্যাপয়েন্টমেন্ট বাই গভর্নমেন্ট অফ অস্ট্রেলিয়া। মানে বুঝতে পারছিস তো, গভর্নমেন্ট ও ভারত ছেড়েছে, সঞ্জীব ভারত ছেড়েছে, ঠিক আছে তো, কেন? অ্যাপয়েন্টমেন্ট বাই গভর্নমেন্ট অফ অস্ট্রেলিয়া, গভর্নমেন্ট অস্ট্রেলিয়াকে অ্যাপয়েন্ট করছে, মানে ওখানে কোনো চাকরি বাকরি, মানে এমপ্লয়মেন্ট পারপাস ফর দ্য ফার্স্ট টাইম 20 সেপ্টেম্বর 2022, ঠিক আছে? কি বলছে 20 সেপ্টেম্বর 2022 টু জয়েন হিজ ডিউটি। বুঝতে পেরেছিস লাইনের মানে? ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, প্রিভিয়াস ইয়ার 23-24 হি কেম টু ইন্ডিয়া, সে ইন্ডিয়ায় কি করতে এসছে? ভিজিট করতে এসছে, ভালো করে ভিজিট করতে এসছে, এবং সেখানে কদিন ছিল বল? 175 দিন। কবে ডেটটা বল? 23-24। ডিটারমাইন হিজ রেসিডেন্ট স্ট্যাটাস অফ সঞ্জীব। কত সুন্দর সোজা 5 নম্বর কিভাবে করতে হবে, যেটা তোদের ক্লাস 12 যেভাবে শিখেছিল সেভাবে করবো। হ্যাঁ, প্রথমে দেখ কি লিখবো, প্রথমে এরকম লিখবো, লিখতে থাকিস, আমার সামনে লিখতে থাকিস। প্রথমে লেখ লিভ, প্রথমে লেখ লিভ, প্রথমে লেখ খাতায় লেখ লিভ, তারপরে লেখ কাপ। কি লিখবি? লিভ, তারপরে কাপ। লিভ মানে বুঝতে পারছিস, আর কাপ মানেও বুঝতে পারছিস। বল, ও এই যে সঞ্জীব, ও তো একজন ইন্ডিয়ান সিটিজেন ছিল, ও অস্ট্রেলিয়ায় গেল, কবে গেল? ডেটটা কবে গেছে বল? 20-9-2022, তাই তো? 20-9-2022 গেল, মানে কোন তারিখ? 22 মানে 22 এটা। ওর ভারতে এসছে কবে বল, বলেছে? ভারতে তো আর আসেনি, ভারতে মানে সেইভাবে তো আর আসেনি, কোনো ডেট বলেছে এই তারিখে ভারতে এসছে না? ভারতে এসছে, বলছে ও ভারতে এসছে, প্রিভিয়াস ইয়ার 23-24 ভারতে এসছে, কতদিনের জন্য? 175 দিন। এই তো বলেছে, আর কিছু বলেছে কোশ্চেন? বল, কোশ্চেন পড়ে এই সাজিয়ে নিল, কোশ্চেন আর পড়তে হচ্ছে না। বল, আবার বলছি, সঞ্জীব একজন ইন্ডিয়ান সিটিজেন ছিল, ও চাকরির উদ্দেশ্যে এমপ্লয়মেন্ট পারপাসে ভারতের বাইরে অস্ট্রেলিয়া চলে গেল, কবে গেছে? 22-23 গেছে, 20-9-22 ভারত চলে গেছে। ও ভারতে এসছে, পার্মানেন্টলি আসেনি, ভারতে ঘুরতে এসছে, ঘুরতে এসছে 172 দিনের জন্য 23-24 সালে। তাহলে আমাদের নিয়ম কি ছিল বল? 23-24 কতদিন ছিল? 175 দিন ছিল, তাই তো, যেটা কিনা 182 দিনের। তাই আমাকে বল, কোনো একজন, আমি কি বলেছিলাম মনে পড়ে? মানে 60 দিন 3 জনের জন্য অ্যালাউ হয় না বলেছিলাম, মনে পড়ে? 60 দিন 3 জনের জন্য কোনো ইন্ডিয়ান সিটিজেন যদি চাকরি করতে ভারতের বাইরে যায়, তাহলে তার ক্ষেত্রে কত অ্যাপ্লাই হবে? 182 দিন। ওকে 182 দিন ছিল, তাহলে ওকে কি বলবো? ডাইরেক্টলি কি বলবো? স্যার ও তো 182 দিন ছিল না। তাই 182 দিন যদি না থাকে, তখন কি দেখতে হবে? তখন দেখতে হবে তার ইন্ডিয়ান ইনকাম কত, 15 লাখের বেশি না কম। কিছুই তো বলেনি, বলবে না, অর্ধেক ওকে বলবে না, তুই ধরে নিবি কি? বল তুই কি ধরবি? 15 লাখের বেশি ধরবি না কম ধরবি? 15 লাখের বেশি ধরলে তোকে ঝামেলা পোহাতে হবে, 15 লাখের কম ধরলে ঝামেলা পোহাতে হবে। তুই 15 লাখের কম ধরবি, পুলিশ আর নন রেসিডেন্ট। কোনটা ধরবি? 15 লাখের বেশি ধরবি না কম ধরবি? সবসময় কম ধরবি, নন রেসিডেন্ট। ব্যাস, বোঝা গেল অঙ্কটা? এবার লিখতে হবে, লেখাটা লিখতে হবে। বল বুঝেছি অঙ্কটা? নন রেসিডেন্ট, কোশ্চেন পড়েই বুঝে গেলাম নন রেসিডেন্ট 5 নাম্বার। লেখ, লেখ সিন্স, অ্যান্সার লিখতে হবে, লেখ আমার সঙ্গে লেখ, লেখ সিন্স সঞ্জীব হ্যাজ লেফট ইন্ডিয়া, সঞ্জীব হ্যাজ left, Sanjeev has left India for employment purpose, for employment purpose, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? লিখলাম ফর এমপ্লয়মেন্ট পারপাস দিয়ে ফুল স্টপ দিলাম। হি স্টে ইন ইন্ডিয়া, পুরো নিজের ভাষায় লিখবি, এই যে আমি যে কথা বলছি এই কথাই লিখতে হবে, কথা নেই, নিজের ভাষায় লিখতে পারবি না। হি স্টে ইন ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার 23-24, কতদিন ছিল বল? 175 days। ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার 23-24 175 days, ঠিক আছে তো? ব্যাকেটে লেখ, কি লিখবি? লেস দেন, কত লেস দেন, কি লিখবো বল? লেস দেন 182 days, যেটা কিনা 182 দিনের কম, ঠিক আছে? 182 দিনের কম, ঠিক আছে? 182 দিনের কম। সো হি ইজ আ
non-resident in India. He is a non-resident in India. Non-resident লিখবো না, he is a non-resident in India. লাস্টে জাস্ট নিচে একটা নোট দিয়ে দেবো, ইট ইজ অ্যাজিউম দ্যাট, it is assumed that total income does not exceed, বুঝলি তো? total income does not exceed কত? রুপিস 15 lakhs. ব্যাস, আর কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই। বুঝছিস লেখা হয়ে গেল লেখা। আর এই অঙ্কটা করাবো, দেখ নিচের দিকে 6 নম্বর অঙ্কটা দেখতো, এটা 39 পাতা 6 নম্বর অঙ্ক। এটা হচ্ছে ইনসিডেন্স অফ ট্যাক্সের অঙ্ক। কি বললাম? ইনসিডেন্স অফ ট্যাক্সের অঙ্ক। কি বললাম? ইনসিডেন্স অফ ট্যাক্সের অঙ্ক। কি বলেছে কোশ্চেনটা পড়বি, দ্য ফলোইং আর দ্য পার্টিকুলার্স অফ ইনকাম অফ শ্রী এ পাল ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। বুঝলি তো? কি বের করতে বলছে? সি এ পালের ইনকাম বের করতে বলেছে। তোকে কটা পয়েন্ট দিয়েছে? 5টা পয়েন্ট, এ বি সি ডি ই, 5টা পয়েন্ট দিয়েছে। বলছে কম্পিউট হিজ ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 ইফ হি ইজ আ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। তার মানে ও কি রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, নট অর্ডিনারি রেসিডেন্টের অঙ্ক। 5টা পয়েন্টের জন্য 5 নাম্বার। এটা বেশি ইজি হবে। দেখ কিভাবে পড়বো অঙ্কটা, যে বলছি আমার সামনে সামনে লিখবি। হ্যাঁ, কোশ্চেনের সামনে আছে, লিখবি। হ্যাঁ, প্রথমে লেখ কম্পিউটেশন, লেখ কম্পিউটেশন, আমার সামনে লেখ কম্পিউটেশন, লেখ কম্পিউটেশন অফ ইনকাম, লেখ কম্পিউটেশন অফ ইনকাম। ঠিক আছে? লাইবেল টু বি, কম্পিউটেশন অফ ইনকাম লাইবেল টু বি ট্যাক্সড, liable to be taxed in India, in India of Sri A Pal, of Sri A Pal for the assessment year, to be for the assessment year 23-24, sorry 24-25। কি বললাম? আমি প্রথম কি বলছি, কম্পিউটেশন অফ ইনকাম। কি লিখলাম? কম্পিউটেশন অফ ইনকাম। কি লিখলাম? কম্পিউটেশন অফ ইনকাম লাইবেল টু বি ট্যাক্সড, লাইবেল টু বি ট্যাক্সড, দেখেছো? লাইবেল টু বি ট্যাক্সড ইন ইন্ডিয়া, liable to be taxed in India of Sri A Pal, of Sri A Pal for the assessment year, for the assessment year 2024-25। ঠিক আছে, লিখেছিস? একটাই ঘর করবো রুপিসে। আচ্ছা শুনছিস তো? আমি যখন কিছুক্ষণ আগে তোকে ইনসিডেন্স অফ ট্যাক্সের নোট বোঝালাম, আমি তোকে খুলে দেখাই, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। আরেকবার দেখা, এই দেখ, মনে পড়ছে কিছুক্ষণ আগে যে বোঝালাম? এদিক টাকা, এদিক টাকা, দেখ রেসিডেন্ট, অর্ডিনারি রেসিডেন্ট, নট অর্ডিনারি রেসিডেন্ট, নন রেসিডেন্ট। তোকে কার্ডটা করতে বলছে, কোন লোকের করতে বলছে? অর্ডিনারি বলেছে নাকি নট অর্ডিনারি নাকি নন রেসিডেন্ট? কার্ডটা করতে বলছে বল। নট অর্ডিনারি। কোশ্চেনে বলছে নট অর্ডিনারি, তাহলে শুধুমাত্র এই ঘরটা করতে বলো। বুঝতে পারলি তো কি বললাম? তা পরীক্ষার হলে 3টে বলবে না, যে কোনো একটা বলবে বা 2টো বলবে। তাহলে এখানে কার্ডটা করতে বলছে বল নট অর্ডিনারি রেসিডেন্ট। চলো তাহলে এখানে লিখবো কি পার্টিকুলার্স, লেখ। আর এখানে রুপিস। স্যার কি করে করবো অঙ্কগুলো? আমি তোকে বলছি এর যে সোজা অঙ্ক তুই পাবি। কি করতে হবে? সবার প্রথম মন দিয়ে শুনবি। এই যে এখানে 5টা পয়েন্ট বলেছে, বুঝিস তো? 5টা পয়েন্ট দেখে দেখে তো, 5টা পয়েন্ট দেখে দেখে তো। সবার প্রথম কাজ 5টা পয়েন্ট কোশ্চেন দেখে দেখে টোকা। ঠিক আছে? মানে পুরো পুরো কোশ্চেন দেখে দেখে। প্রথমে লিখবি এ। আমি বলছি এ, কি লেখা আছে?
কি লেখা ছিল আগে পড়ে নে, তারপরে বলছি। বলছে প্রফিট অফ ₹50,000 from a business in Nepal and deposit in a bank therein, but the business is controlled from India. তাহলে কি লিখতে পারি এখান থেকে? তোর যদি অসুবিধা হয় তুই তুই যদি ছোট করতে হয় ছোট কর, আর ছোট করতে না পারিস পুরো দেখে দেখে ঢুকে যে কোনো একটা। যদি ছোট করতে পারিস তাহলে কি লিখবি? এখানে কি বলেছে? তুই নেপালে একটা বিজনেস করে সেখান থেকে ইনকাম করেছিস 50,000 টাকা, তাই তো? এবং সেখানে তারপর ব্যাংকে টাকাটা জমা করেছিস, ঠিক আছে তো? এবং ওই বিজনেসটা কন্ট্রোল হয়েছে কোথা থেকে? ইন্ডিয়া থেকে। এখানে কি লিখতে পারিস লেখ তুই। এবার লিখতে হবে, আমি যেটা আছে সেটা দেখে দেখে তুলে দিচ্ছি, ঝামেলা যাচ্ছে। প্রফিট, প্রফিট অফ ₹50,000, ঠিক আছে তো? প্রফিট অফ ₹50,000 ফ্রম আ বিজনেস, ফ্রম আ বিজনেস, ঠিক আছে, ইন নেপাল, and deposited in a bank theory. The business is controlled from India. ঠিক আছে? দ্য বিজনেস ইজ কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, বোঝা গেল? এবার দেখ আমাদের নোট লেখা ছিল তো, স্যার নোটটা সামনে দেখান তাহলে পড়তে সুবিধা হবে, অঙ্ক করতে সুবিধা হবে। দেখেন নোটটা সামনে পড়াচ্ছে, কোন পয়েন্টটা ছিল এখানে? এখানে একটু মুছি, তাহলে লিখলে বোঝাতে সুবিধা হবে। এটাই একটা সুবিধা সামনে নোট দেখে দেখে করালে। বলছে কি, ইনকাম অ্যাক্রু অর অ্যারাইজ আউটসাইড ইন্ডিয়া, মানে বিজনেসটা কোন দেশে হচ্ছে বল? নেপালে। নেপাল কি ভারতের বাইরে? তাহলে অ্যাক্রু বিজনেসটা কোন দেশে করেছিস? ভারতের বাইরে করেছিস, নাম্বার ওয়ান। তাহলে টাকা পয়সা রিসিভ হয়েছে কোন দেশে? ভারতের বাইরে। এটা কি ধরনের ইনকাম? ফরেন ইনকাম তো। কিন্তু বলতে হবে বিজনেসটা কন্ট্রোল কোন দেশ থেকে হয়েছে। এখানে কোশ্চেনে কি বলছে? কন্ট্রোল কোন দেশ থেকে হয়েছে? ইন্ডিয়া থেকে। দেখ, বিজনেস কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে কন্ট্রোল হলে কে কে ট্যাক্স দেবে? অর্ডিনারিও ট্যাক্স দেবে, নন অর্ডিনারিও ট্যাক্স দেবে। তো কার্ডটা করতে হবে অর্ডিনারি নাকি নন অর্ডিনারি? তাহলে ট্যাক্স দেবো, ট্যাক্স দিতে হবে। মানে মানে কি হবে? মানে এখানে তোর ডাইরেক্ট 50,000 টাকা বসে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা? লাইনের মানে বুঝতে পারলি কি হলো ব্যাপারটা? সেটা ইজিলি এই যে লিখে দিলি 1 নাম্বার পেয়ে গেলি, পুরো 1 নাম্বার পেয়ে গেলি। বোঝা গেল কি বললাম? বি নম্বর পয়েন্টটা কর। এই যে আমি তোকে যখন পড়াচ্ছি ইনসিডেন্ট ট্যাক্স, একটা অঙ্কই ভালো করে বুঝে যা, সব কটা অঙ্ক করতে হবে, এখন অঙ্ক আটবে না। একটা অঙ্ক ভালো করে করতে পারলে একটা। বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন লন্ডন, লেখ দেখে দেখলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন লন্ডন, বাট রিসিভড ইন ইন্ডিয়া, বাট রিসিভড ইন ইন্ডিয়া। তোকে কি শিখিয়েছিল? কি শিখালাম? কিছুক্ষণ আগে একটা গল্প বললাম, মনে পড়ছে? আমি তো ওই গল্পটা আরো একবার রিকল করে দিচ্ছি গল্পটা। বলছে ধর তোর বাড়ি লন্ডনে আছে, মধ্যে শুনিস, তোর বাড়িটা লন্ডনে আছে, তাহলে লন্ডনে যে বাড়িটা আছে সেই বাড়িটা কি দিয়েছিস? ভাড়া দিয়েছিস। লন্ডনে বাড়িটা ভাড়া দিয়েছিস, তাহলে ভাড়া দিলে টাকা আসছে। তাহলে ইনকামটা এখনো কোন দেশে হয়েছে? লন্ডনে হয়েছে না ভারতে হয়েছে? লন্ডনে হয়েছে, এখনো হয়েছে লন্ডনে। বাট রিসিভ হয়েছে কোথায়? তুই বারবার লন্ডনে যাবি না, তুমি ভাড়া আনতে? তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ফেলে, তোর ব্যাংক অ্যাকাউন্ট কোথায় আছে? ভারতে আছে। তাহলে অ্যাক্রু হয়েছে ফরেনে, রিসিভ হয়েছে ভারতে। আমি কি বলেছিলাম? অ্যাক্রু অর রিসিভ, যে কোনো একটা যদি ভারতে হয় তাকে কি ইনকাম বলে? ইন্ডিয়ান ইনকাম। আর ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দেওয়া হয়। তাহলে এখানে ডাইরেক্ট টাকাটা বসে যাবে। কত টাকা বসে যাবে বল? 1,00,000 টাকা বসে যাবে। বুঝতে পেরেছিস? 2 নাম্বার পেয়ে গেলি, 2 নাম্বার পেয়ে গেলি। দেখ এইভাবে নাম্বারটা পেয়ে যাবি। সি নম্বর পয়েন্ট পর কি বলেছিল? ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম এগ্রিকালচার ইন বাংলাদেশ। রিসিভ দেয়ার ইন বলেছে, রিসিভ
তুই বাংলাদেশে গিয়ে কৃষিকাজ করেছিস, বুঝিস তো, কৃষিকাজ করি, কোনো চাষবাস করেছিস, তুই দেশে ইনকাম করেছিস। এখন তুই বলি স্যার আপনি কিছুক্ষণ আগে একটা রুল পড়েছিলেন এগ্রিকালচার ইনকাম, কি বলেছিলাম? ভারতের জমিতে যদি তুমি কৃষিকাজ করো তাহলে ভারতের ডেভেলপ হবে, ভারতের ন্যাশনাল ইনকাম হবে, ভারতের জিডিপি বাড়বে, তাহলে ভারতের উন্নতি হবে। তুই বাংলাদেশে গিয়ে কৃষিকাজ করেছিস, ইনকাম করেছিস, তো ভারতবর্ষের উন্নতি হলো না বাংলাদেশের উন্নতি হলো? বাংলাদেশ। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ইনকাম ট্যাক্স নেবে কি দেবে? ট্যাক্স নেই। তাহলে এটা কি ট্যাক্সেবল ইনকাম। এরকম ইনকামের ক্ষেত্রে কি হয়, একদম বলেছিলাম এগ্রিকালচার ইনকাম ট্যাক্সেবল, ট্যাক্স দিতে হবে না। কিন্তু এখানে একটু বুঝতে হবে, ট্যাক্স দিতে হবে, কিন্তু এখানে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এখানে যে রুলটা কি ছিল, রুলটা তোকে পড়াতে হবে, রুলটা একটু জানাতে হবে। এই দেখ, এখানে কোনটার মধ্যে পড়ছে, এটা কোনটার মধ্যে পড়ছে, এটা আদার্স সোর্সের মধ্যে পড়ছে, আদার্স সোর্স, এটা আদার্স সোর্সের মধ্যে পড়ছে। মানে তুই ভারতবর্ষের বাইরে মানে বাংলাদেশে গিয়ে কৃষিকাজ করেছিস, এটা তো আদার্স সোর্স ইনকাম। আচ্ছা বল দেখি তোর আদার্স সোর্স করেছিলি, টুয়েলভ আদার্স সোর্স করেছিলি, আমি তোকে বলছি। এগ্রিকালচার ইনকাম যদি ভারতে হয় তাহলে সেটা এক্সেপ্টেড। এগ্রিকালচার ইনকাম যদি ভারতের বাইরে করি তাকে বলা হয় নন এগ্রিকালচার ইনকাম। আর নন এগ্রিকালচার ইনকাম আদার্স সোর্সে আসে, আদার্স সোর্সের আইটেম। এটা কি হয় দেখ, লেখা আছে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টের জন্য ট্যাক্সেবল, এদের জন্য ট্যাক্সেবল। কার জন্য ট্যাক্সেবল? অর্ডিনারিকেই ট্যাক্স দিতে হবে। তুই কি অর্ডিনারি করছিস? নট অর্ডিনারি করছিস, নট অর্ডিনারি করছিস, তাহলে এটা ট্যাক্স দিতে হবে না। ড্যাশ হয়ে গেল, বোঝা গেল তো? আর না হলে আরো একটা ট্রিক্স বলে দিচ্ছি, যেহেতু এত মনে রাখতে না পারিস। তোর ইনকামটা এখনো হয়েছে কোন দেশ, এই পয়েন্ট করে কি বুঝতে পারলি, এখনো কোন দেশ হয়েছে? বাংলাদেশে। রিসিভ কোন দেশ হয়েছে? ইন্ডিয়া। বাংলাদেশ। বাংলাদেশে রিসিভ হয়েছে, কোথায় ইন্ডিয়া বলেছে? বলছে রিসিভ দেয়ারই বাংলাদেশে রিসিভ হয়েছে, তো দুটোই তো ফরেনে, ফরেন ইনকাম। ফরেন ইনকাম মানে কন্ট্রোল কোন দেশ থেকে হয় বলেছিলাম? কন্ট্রোল যদি ভারত থেকে হয় তাহলে দুজনকেই ট্যাক্স দিতে হবে। এখানে কন্ট্রোল কোথাও বলেছে ভারত থেকে হয়েছে না স্যার, তাহলে ফরেন ওই দেশেই কন্ট্রোল হয়েছে, তাহলে ওই দেশে কন্ট্রোল হলে কি হবে, শুধুমাত্র অর্ডিনারিকেই ট্যাক্স দিতে হয়, বাকিদেরকে ট্যাক্স দিতে হবে। এই জন্য ফাঁকা হয়ে গেল। তুই যেরকম ভাবে বুঝতে সেরকম ভাবে বোঝানো যাবে। ডি নম্বর লেখ, বলছে ইনকাম অফ রুপিস 60,000 from a business in Sri Lanka received in India full stop. The business is controlled from Sri Lanka. The business is controlled from Sri Lanka. তাহলে দেখ অলরেডি করে ফেলেছি না, বলছে তুই শ্রীলঙ্কায় কোনো বিজনেস করছিস, বিজনেসটা করছিস কোন দেশে? বলছে ইনকাম অফ রুপিস 60,000, ঠিক আছে, ইনকাম অফ রুপিস 60,000 ফ্রম আ বিজনেস ইন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় বিজনেস এখনো হয়েছে শ্রীলঙ্কাতে, কিন্তু রিসিভড হয়েছে কোন দেশে? ইন্ডিয়া। আর পরের লাইন পড়ার কোনো মানেই রইল, রিসিভড হচ্ছে ইন্ডিয়াতে, তার মানে তো ইন্ডিয়ান ইনকাম, আর ইন্ডিয়ান ইনকাম মানে সবাইকে ট্যাক্স দিতে হবে, তো লোকে ট্যাক্স দাও 60,000 টাকা। লাস্ট কি বলছে, রুপিস 80,000 brought into India out of the past, out of the past, untaxed income earned in US। কি বলেছে? 80,000 টাকা নিয়ে এসছিস ভারতে, 80,000 টাকা ভারতে নিয়ে এসছিস, আউট অফ দ্য পাস্ট আনট্যাক্স ইনকাম আর্ন ইন ইউএসএ। ইউএসএ যেই টাকাটা তুই কামিয়েছিলি কিন্তু ওই দেশে সেটা কি হয়েছে, আউট অফ দ্য পাস্ট আনট্যাক্স ইনকাম। তাহলে এরকম এন্ট্রি তো আসেই না, আগেই বলে দিয়েছিলাম, আগেই লেখা ছিল এই পয়েন্টটা আসে না। দেখ এখানে নোট লেখা ছিল, নোটটা ভালো করে পড়লেই বুঝতে পারবি। ঠিক আছে, এটা আসবে না, বলছে অ্যামাউন্ট ব্রট ইনটু ইন্ডিয়া মানে ভারতে নিয়ে এসেছিস টাকাটা আউট অফ পাস্ট আনট্যাক্স ইনকাম, পাস্ট আনট্যাক্স ইনকাম আর্নড ইন ইউএস। ইউএসএ যে টাকাটা কামিয়েছিল এখানে আনট্যাক্স ছিল, সেটা তো ট্যাক্স দিতে হবে না,
তাহলে কত হলো টোটাল যোগ করে বল কত হচ্ছে? 50 আর 1 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ আর 60, 2,10,000, তাই তো অবশেষ। এই তো বলে ওই লিখে দিবি টোটাল ইনকাম লেখা নেই, টোটাল ইনকাম লিখলেই হবে, বুঝতে পারলি? অঙ্কটা পাঠিয়ে দেবে।